Acha, in my previous class, I discussed about the goiter. তাহলে আমরা একটু রিভিউ করি goiter. What is goiter and natural history of goiter? What is goiter? Thyroid, enlargement of the thyroid gland. যদি আমরা ন্যাচারাল হিস্ট্রি বলি, ন্যাচারাল হিস্ট্রি অফ goiter, ন্যাচারাল হিস্ট্রি অফ goiter, ন্যাচারাল হিস্ট্রি অফ goiter কিন্তু হচ্ছে মানে আমি প্রায় প্রিভিয়াস ক্লাসেও ডিসকাস করেছি, তার আগে ক্লাসেও, এটা তো আমি তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে তোমরা লিখে রাখবে, এটা বলেছিলাম। তো এটা মনে হয় তোমরা আসলে লিখেছিলা এটা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু রিভিউ করি। যদি থাইরয়েড গ্ল্যান্ডে আমরা হচ্ছে যদি টিএসএস যদি বেড়ে যায়, টিএসএস বাড়া মিনস হচ্ছে তোমার থাইরয়েড হরমোন সিনথেসিস তার হচ্ছে কম আছে, মানে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তাই না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে যদি টিএসএস আমার পারসিস্টেন্ট স্টিমুলেশন দিচ্ছে কাকে? থাইরয়েড গ্ল্যান্ডকে। যদি এরকম হয় তাহলে গ্ল্যান্ডটা কী হবে? ডিফিউজ হাইপারপ্লাসিয়া হবে। এবং ডিফিউজ হাইপারপ্লাসিয়া হলে তার ফলে কিছু জায়গা হচ্ছে তোমার অ্যাক্টিভ হবে, গ্ল্যান্ডের মধ্যে কিছু জায়গায় অ্যাক্টিভ হবে, কিছু জায়গায় ইনঅ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ লোবিউল ডেভেলপ করবে। অ্যাক্টিভ লোবিউলগুলো হচ্ছে তোমার বেশি ভাস্কুলার হবে, মোর ভাস্কুলার হবে এবং হাইপারপ্লাস্টিক হবে। এবং হচ্ছে তোমার এই যদি বেশি ভাস্কুলার হয়, মোর ভাস্কুলার, দেন ওখানে হিমোরেজ হবে। আর হিমোরেজটা হওয়ার পরে পরবর্তীতে ওখানে নেক্রোসিস ডেভেলপ করবে। নেক্রোসিসটা হবে অ্যাট সেন্ট্রাল লেভেলে। তো এইভাবে নোডিউলটা ফর্মেশন হচ্ছে। এখন এই নোডিউলের সেন্টার অফ দ্য নোডিউল ইজ ইনঅ্যাক্টিভ and অনলি মার্জিন হচ্ছে তোমার অ্যাক্টিভ। মানে হচ্ছে তোমার একটা নোডিউলের হচ্ছে যদি আমরা সেন্টার পয়েন্ট ধরি সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ পার্টস, আর যদি পেরিফেরাল পার্ট ধরি সেটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ পার্ট। তাহলে অ্যাডজাসেন্ট নোডিউলের পেরিফেরাল পার্ট আর হচ্ছে আদার্স নোডিউলের পেরিফেরাল পার্ট, তাহলে ইন্টারনোডিউলার যে স্পেস আছে সেটাই হচ্ছে যে মোস্ট অ্যাক্টিভ পার্ট। তো এইভাবে কি হয় যে অনেকগুলো নোডিউল ফর্মেশন অফ মেনি নোডিউলস, এবং এইভাবে মাল্টিনোডিউলার goiter ফর্মেশন হয়। দিস ইজ দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ সিম্পল goiter অর মাল্টিনোডিউলার goiter। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা স্পেশালি ভাইভাতে এটা আজ করাই হয়, ঠিক আছে? আচ্ছা, what are the causes of goiter? যদি আমরা goiterকে ক্লাসিফিকেশন করি, ক্লাসিফাই করলে আমরা goiter কয়েকটা টাইপস আছে। তার আগে আমরা বলবো যে যদি থাইরয়েড গ্ল্যান্ড যদি সোয়েলিং হয়, থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং এর কজ কি? হোয়াট আর দ্য এটিওলজি অফ থাইরয়েড সোয়েলিং? এটাও কিন্তু অনেকবার বলেছি। হোয়াট আর দ্য কজেস অফ থাইরয়েড সোয়েলিং? বলতো হোয়াট আর দ্য কজেস অফ থাইরয়েড সোয়েলিং? ভাগ করা ছিল যে ফিজিওলজিক্যাল, তারপর হচ্ছে তোমার যদি আমরা নিওপ্লাস্টিক বলি, বিনাইন ম্যালিগন্যান্ট, তারপর হচ্ছে ইনফ্লামেটরি, ইনফেক্টিভ, আর আদার্স। এটা তো তোমাদের একদম মুখস্থ থাকতে হবে। এইভাবে ক্লাস করে তাহলে তো নাই, তাহলে তোমাদের তো ক্লাস করে কোনো লাভ নেই। মানে তোমাদের কিছুই যদি না বের হয় তাহলে ক্লাস করে লাভ আছে? তাহলে ক্লাস করে তো লাভ নেই। আমি বলে গেলাম, তোমরা যদি এগুলো যদি একটু রিপিট না করা হয় তাহলে ক্লাস করে মজা নেই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা যদি করি goiterকে যদি আমরা ভাগ করি, তাহলে goiter মধ্যে আমরা বলতে পারি যে সিম্পল goiter। সিম্পল goiter ইটিওলজি হচ্ছে যদি সিম্পল goiter ডেভেলপস অ্যাজ এ রেজাল্ট অফ স্টিমুলেশন অফ দ্য টিএসএস হরমোন। টিএসএস হরমোন যদি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, সে কি কারণে করবে? সেটা হচ্ছে যদি পিটুইটারি গ্ল্যান্ডে যদি মাইক্রোঅ্যাডেনোমা ফর্মেশন হয়, তাহলে মাইক্রোঅ্যাডেনোমা ফর্মেশন হলে সেটা কি করবে? বেশি পরিমাণ টিএসএস সিক্রেশন হবে। টিএসএস সিক্রেশন করলে সেটা কি করবে? থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। আচ্ছা, এবং হচ্ছে তোমার ক্রনিক্যালি কি করবে? লো লেভেল অফ সার্কুলেটিং থাইরয়েড হরমোন। এখন যদি থাইরয়েড হরমোন লেভেল যদি কম থাকে, তাহলে সেটাও একটা এই সিম্পল goiter ফর্মেশনের জন্য রেসপন্সিবল। তাহলে সিম্পল goiter ফর্মেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে টিএসএস যদি হাই হয়, তাহলে টিএসএস কোথা থেকে সিক্রেশন হয়? টিএসএস সিক্রেটেড ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। টিএসএস সিক্রেটেড ফ্রম হুইচ গ্ল্যান্ড? অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে টিএসএস কোথায় কাজ করবে? থাইরয়েড গ্ল্যান্ডে। এখন যদি টিএসএস বেশি হয়, থাইরয়েড গ্ল্যান্ডকে বেশি স্টিমুলেট করবে। স্টিমুলেট করলে কোন ইয়ার মধ্যে চলে যাবে? আমরা যে ন্যাচারাল হিস্ট্রি অফ goiter করলাম সেই পুরো পাথওয়েটা হবে, ঠিক আছে ওইটা। আর যদি তোমার টিএসএস যদি বেশি থাকে, টিএসএস যদি বেশি হয়, তাহলে
T3 T4 হচ্ছে বেশি ফর্মেশন হবে। এখন কোনো কারণে যদি গ্ল্যান্ডের T3 T4 যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, নেগেটিভ ফিডব্যাক, তখন আবার হচ্ছে T3 T4 লেভেল কম, অথবা আবার টিএসএস বেশি সিক্রেশন হয়। আবার যদি এদিকে হয় যে তোমার হচ্ছে টিএসএস স্টিমুলেট করলো, এখন টিএসএস আসতেছে কোথা থেকে, অ্যান্ট্রোপিটুইটারি থেকে, অ্যান্ড অ্যান্ট্রোপিটুইটারিতে যদি তোমার কোনো অ্যাডেনোমা ফর্মেশন হয়, কোনো টিউমার থাকে, তাহলে বেশি পরিমাণ টিএসএস আসবে। তাহলে দুইটা জিনিস রেসপন্সিবল। যদি সিম্পল গয়টারের কথা বলি আমরা, সেটা হচ্ছে যে মাইক্রোঅ্যাডেনোমা ফর্মেশন ইন দ্য অ্যান্ট্রোপিটুইটারি, আর হচ্ছে ক্রনিক্যালি যদি তোমার লো লেভেল অফ দ্য সার্কুলেটিং থাইরয়েড হরমোন থাকে সেটা। আর মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এন্ডেমিক গয়টার, এন্ডেমিক মিনস হোয়াট ইজ এন্ডেমিক, কমনলি পার্টিকুলার ইন স্পেসিফিক রিজনে যে ডিজিজটা হয়, যেমন হচ্ছে তোমার আমাদের দেশে হচ্ছে গয়টার যদি এন্ডেমিক বলি, তাহলে গয়টার এন্ডেমিক জোন হচ্ছে তোমরা কোনটা, নর্দার্ন পার্ট অফ দ্য আওয়ার কান্ট্রি, যেমন হচ্ছে তোমার রাজশাহী রিজনের, যদি রাজশাহী, রংপুর বিভাগ, দিনাজপুর এই জেলাগুলো বলি, তাহলে এই দিকে বেশি হয়। আচ্ছা, এটা হচ্ছে ডিউ টু ডিফিসিয়েন্সি অফ দ্য আয়োডিন লেভেল, তাহলে আমরা যদি সিম্পল গয়টার এটিওলজি বলি, তাহলে এই তিনটা ফ্যাক্টরকে আমরা রেসপন্সিবল করবো যদি মাইক্রোঅ্যাডেনোমা ফর্মেশন হয় ইন দ্য অ্যান্ট্রোপিটুইটারি গ্ল্যান্ড, আর ক্রনিক্যালি যদি লো লেভেল অফ দ্য থাইরয়েড হরমোন থাকে। ঠিক আছে, এটা। আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন এন্ডেমিক গয়টার ইজ ডেফিসিয়েন্সি অফ দ্য আয়োডিন। আচ্ছা, এখন আমরা বললাম যে ইয়ার ক্ষেত্রে বললাম যে সিম্পল গয়টারের ক্ষেত্রে এটিওলজি বললাম আমরা, টিএসএস হরমোনের কথা বললাম, T3 T4 যদি কম থাকে সেটা একটা, আর হচ্ছে আয়োডিন লেভেল। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কোনটা, যদি ডেফিসিয়েন্সি অফ দ্য আয়োডিন। আচ্ছা, ডিফেক্টিভ হরমোন সিনথেসিস। এখন ডিফেক্টিভ হরমোন সিনথেসিস, থাইরয়েড হরমোন সিনথেসিসের স্টেপগুলোকে পড়া কিন্তু হচ্ছে তোমার মানে সামনে আগাতে হলে প্রিভিয়াস তোমার লাগবে। তাহলে সেক্ষেত্রে what are the steps of thyroid hormone synthesis, এলে তোমাদের কিন্তু একদম মানে রাখতে হবে। এখন তোমরা ভাবতেছো যে আমাদের আগের বছরই এখনো পরীক্ষা হয়নি, আমরা কবে ফাইনাল ক্রপ দিব, তার মধ্যে, তাই না? তো অনেক সময় বাকি আছে, এই জন্য তোমরা পড়াশোনা ছেড়ে দিচ্ছ নাকি? এটা কিন্তু মানে আমি যদি একটা স্টেপ আগাতে চাই, তাহলে আমাকে কিন্তু মানে নেক্সট স্টেপে যেতে হলে এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, নেক্সট স্টেপে যেতে হলে এই জিনিসগুলো লাগবে। তাহলে হচ্ছে আমরা বলি যে ডিফেক্টিভ থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে প্রবাবলি অ্যাকাউন্ট ফর মেনি স্পোরেডিক কেসেস এন্ড অফেন ফ্যামিলিয়াল, মানে জেনেটিক কোনো কজের কারণেও হতে পারে, আর টিএসএস এর কথা বললাম। আর হচ্ছে যদি আয়োডেট লেভেলের কথা বলছি আমরা, মানে আয়োডিন যদি ডেফিসিয়েন্সি হয় সেটা একটা, আর যদি আয়োডেট লেভেল যদি এক্সেসও হয়, তাহলেও কিন্তু হচ্ছে তোমার গয়টার হতে পারে। আয়োডেট লেভেল যদি এক্সেস হয়, এটা জেনে রাখো, যদি আয়োডেট লেভেল এক্সেস হয় তাহলে সেক্ষেত্রেও তোমার গয়টার হতে পারে। মানে এটা একটা নাম আছে, এটা তোমাদের ক্ষেত্রে দরকার নাই, তোমরা এই তিনটা পয়েন্ট জানলেই হবে। ঠিক আছে, দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ দ্য আয়োডিনের ক্ষেত্রে আমরা বলি 0.1 থেকে 0.1.5 মিলিগ্রাম পার ডে, এটা হচ্ছে আয়োডিনের রিকোয়ারমেন্ট ডেইলি। এখন যদি কজ অফ লো আয়োডিন কন্টেন্ট, যদি আমাদের ওয়াটার, সয়েল এবং ফুড, ওয়াটার সাপ্লাই, আর যদি আমরা ইন্টেস্টাইন থেকে ফেলার অফ অ্যাবজর্পশন অফ আয়োডিন ফ্রম ইন্টেস্টাইন, তাহলে এটাও হচ্ছে তোমার একটা আমাদের মানে ডেফিসিয়েন্সি কী কারণে হতে পারে। আমরা যে ফুড কন্টেন্ট করতেছি তার মধ্যে আয়োডিন লেভেল কম, ওয়াটার, সল্ট, হ্যাঁ, এবং হচ্ছে ফুড, আর যদি আমি খেলাম কিন্তু বাট হচ্ছে আমার inappropriate absorption of iodine from intestine, তাহলে সেটাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে goitrogens. Some factors are responsible for development of goiter. Goitrogens are vegetables. Some vegetables are responsible for goiter. Those vegetables are cabbage, which contain thiocyanate. It's very important here. These vegetables contain thiocyanate that inhibit to formation of thyroid hormone and responsible for goiter formations. This thiocyanate interferes iodine trapping. You know, one of the important steps of thyroid hormone synthesis is iodine trapping. Another one is para-aminosalicylic acid, and last one is antithyroid drug. Those are the goitrogens are responsible for goiter formation. I know the vegetables which contain thiocyanate and it interferes iodine trapping. Carbimazole, antithyroid drugs. Carbimazole, methimazole, তাই না? Carbimazole, what are the antithyroid drugs?
কার্বিমাজল, মেথিমাজল আর হচ্ছে প্রোপাইল থাইরোসিন। ইজ ইট রাইট? তোমার কি মানে সব ভুলে গেছো? হঠাৎ অ্যান্টিথাইরয়েড ড্রাগ কার্বিমাজল, মেথিমাজল আর হচ্ছে প্রোপাইল থাইরোসিন, অ্যান্টিথাইরয়েড ড্রাগ, তাই না? তাহলে আমরা কি বললাম যে অ্যান্টিথাইরয়েড ড্রাগের মধ্যে এই কার্বিমাজল আর থাইরোসিন ইন্টারফারেন্স অক্সিডেশন অফ আয়োডাইড অ্যান্ড বাইন্ডিংস অফ আয়োডাইড টু টাইরোসিন, এই ফেজটাকে হচ্ছে তোমরা এরা হচ্ছে ইনহিবিট করে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট যে অ্যান্টিথাইরয়েড ড্রাগ আমরা দিলাম, সেটা হচ্ছে অক্সিডেশনস অফ আয়োডাইড অ্যান্ড বাইন্ডিংস অফ আয়োডিন টু টাইরোসিন, এই পাথওয়েটাকে ইনহিবিট করে, ঠিক আছে? সো থাইরয়েড হরমোন সিনথেসিস হয় না। ওকে, আচ্ছা, ওই যে ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য গোয়াটার সেম জিনিস। একটা আমরা জিনিস বললাম যে সিম্পল গোয়াটার বললাম, এখন আমরা পড়তেছি ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোয়াটার, মানে গ্ল্যান্ডটা এনলার্জ হয়েছে বা ডিফিউজ এনলার্জমেন্ট। হ্যাঁ, ডিফিউজ এনলার্জমেন্ট হওয়ার ক্ষেত্রে তোমার ডিফিউজ হাইপারপ্লাসিয়া হয়। হোয়াট ইজ হাইপারপ্লাসিয়া? ইনক্রিজ নাম্বার অফ সেলস। সেল নাম্বার বাড়লে কি হবে? গ্ল্যান্ডের আকার বড় হবে না? আকার বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিফিউজ হাইপারপ্লাসিয়া হলো, ইট ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ প্যাথোজেনেসিস। কোন এর ক্ষেত্রে? ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টারের ক্ষেত্রে। তাহলে ডিফিউজ হাইপারপ্লাসিয়া হলো, এই ডিফিউজ হাইপারপ্লাস্টিক যে গয়টার, এটা মোস্টলি আমরা পেয়ে থাকি হচ্ছে তোমার চাইল্ডহুড ইন এন্ডেমিক এরিয়াস। হ্যাঁ, চাইল্ডহুড ইন এন্ডেমিক এরিয়াস। আর স্পোরাডিক কেসেস ক্ষেত্রে ইউজুয়ালি পিউবার্টি এবং হাই মেটাবলিক ডিমান্ড। হাই মেটাবলিক ডিমান্ড বলতে কখন বুঝিয়েছে বলো তো? হাই মেটাবলিক ডিমান্ড। আচ্ছা, তোমরা যদি লিখতে চাও সেক্ষেত্রে পরের সময় করবো, বাট আগে শোনো তারপর লেখো, ঠিক আছে? তাহলে এটা মনে ভালো হবে। তাহলে আমরা ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার বলতে বুঝালাম যে ডিফিউজলি এনলার্জ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এটা হচ্ছে তোমার মোস্ট কমনলি যদি আমরা এন্ডেমিক এরিয়ার কথা বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে মোস্ট কমনলি চাইল্ডহুডে আসে। আর হচ্ছে স্পোরাডিক কেজের ক্ষেত্রে পিউবার্টি এবং হাই মেটাবলিক ডিমান্ড। এখানে হাই মেটাবলিক ডিমান্ড বলতে এটা মিনিং কি? হাই মেটাবলিক ডিমান্ড কখন হাই মেটাবলিক ডিমান্ড? ইয়েস, ডিউরিং প্রেগনেন্সি, ডিউরিং ল্যাকটেশন। শোনো, প্রফেশনাল হয় কি, এই ছোট দু একটা তুমি একটা পয়েন্টস বলবা, টিচারের পছন্দ হয়ে গেলে ওই দু একটা পয়েন্টস থেকে আবার একটু বেসিক কোশ্চেন করে যে বলো তো, তুমি তো হাই মেটাবলিক ডিমান্ড বললে, আবার বলো কোন স্টেপকে আমরা হাই মেটাবলিক ডিমান্ড বলতেছি, ঠিক আছে? তাহলে ডিউরিং প্রেগনেন্সি, ল্যাকটেশন, তাহলে এটা আমাদের জানা এই কারণে দরকার, যদি ডিউরিং প্রেগনেন্সি যদি কারো প্রিভিয়াসলি সে ডায়াগনোসিস যে হাইপোথাইরয়েডিজম, এখন প্রেগনেন্সির সময় যদি তুমি তাকে ড্রাগ দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কি ডোজ বাড়াতে হবে, তাই না? কেন? বিকজ তার হচ্ছে তার হাই মেটাবলিক ডিমান্ড, ওই সময় তার বেশি ডিমান্ড, সো তাকে বেশি ড্রাগ দিতে হবে নাকি? তাহলে এই জন্য তার হচ্ছে রিকোয়ারমেন্ট বেশি থাকবে। এই জন্য তখন ওই সময় আমরা ডিউরিং প্রেগনেন্সির সময় কি করব? ড্রাগে আমরা আগে যদি একটা করে খেত, তাহলে আমরা ওটা ডোজটা ক্যালকুলেট করে বাড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টা যদি তোমরা লিখতে চাও লিখতে পারো। তাহলে আমরা ডিফিউজ হাইপারপ্লাসিয়া হবে, ইট ইজ দ্য ফার্স্ট স্টেপস অফ প্যাথোজেনেসিস, আর এটা চাইল্ডহুডে ইন এন্ডেমিক এরিয়াতে পাওয়া যায়। আর স্পোরাডিক কেসেস ক্ষেত্রে তোমার হচ্ছে পিউবার্টি এবং হাই মেটাবলিক ডিমান্ড, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার পাই। তাহলে এটা এই ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টারটা কিভাবে হচ্ছে? যদি ইফটিএসএস স্টিমুলেশনটা যদি তোমার স্টপ হয়ে যায়, গয়টার মে রিগ্রেস, গয়টারটা তোমার হচ্ছে রিগ্রেস হয়ে আসবে এবং হচ্ছে টেন্ডস টু রিকার লেটার অ্যাট দ্য টাইম অফ স্ট্রেস সাচ অ্যাজ প্রেগনেন্সি। মানে এটা হচ্ছে যে টিএসএসটা স্টিমুলেশন করলা, গ্ল্যান্ড এনলার্জমেন্ট হলো, এখন যদি গয়টার যদি টিএসএসটা যদি তুমি স্টিমুলেট করা হচ্ছে তোমার বা টিএসএস লেভেল কমে গেল, সেক্ষেত্রে হচ্ছে গ্ল্যান্ড হচ্ছে আবার ছোট হয়ে আসবে, রিগ্রেস হয়ে যাবে, বাট ইট মে রিকার। যখন মেটাবলিক ডিমান্ড বেড়ে যাবে তখন আবার রিকারেন্স হতে পারে, ঠিক আছে? ডিফিউজ গয়টারের ক্ষেত্রে এটা হয়। এই জন্য আমরা এরকম অনেক পেশেন্ট পাই যে আমাদের কাছে দেখা যায় 10 to 14 ইয়ার্সের বাচ্চারা আসে, তো আসলে ওদের হচ্ছে আমরা মানে এনলার্জমেন্ট অফ দ্য ডিফিউজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড পাই। তখন ওই ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট হরমোনাল ইনভেস্টিগেশন করে যখন আমরা যদি হাইপোথাইরয়েডিজম পেয়ে যাই, দেন হচ্ছে ড্রাগ দিলে একদম ড্রামাটিক রেসপন্স, মানে তোমার গ্ল্যান্ড ছোট হয়ে যায়, ড্রাগ পেলে ছোট হয়ে যায়। তা সেটা একটা আর এই ডিফিউজ গয়টারের ক্ষেত্রে কেমন হবে? গয়টারটা দেখতে সফট এবং ডিফিউজলি এনলার্জ হবে, তাই না? সফট এবং ডিফিউজ এনলার্জ মে বিকাম লার্জ এনাফ টু কজ ডিসকমফোর্ট, মানে সামটাইমস ইট মে কজ ডিসকমফোর্ট। ইন দ্যাট কেসেস পেশেন্ট সামটাইমস মে প্রেজেন্ট উইথ, মানে অ্যাসিমটোমেটিক থাকে পেশেন্ট আসলে স্পেশালি কোনো সিমটম নিয়ে ওরকম আসে না। তো দেখা যায় যে অনেক সময় পেশেন্ট আসে যে শুধুমাত্র সোয়েলিং নিয়ে আসে, যে হঠাৎ করে মানে লাস্ট 3 to 4 মান্থ ধরে তার এই সোয়েলিংটা আছে, তো এরকম অনেক সময় নিয়ে আসে। আর
সোয়েলিং আছে বাট পেশেন্টের কোনো সিমটম নাই, এরকমও নিয়ে আসতে পারে। অথবা সোয়েলিং আছে, অনেক বেশি সোয়েলিং সাইজ অনেক বড়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কারো কম্প্রেসিভ সিমটম থাকতে পারে। একটা কলয়েড মানে কলয়েড গোয়েটার ইজ এ লার্জ স্টেজ অফ ডিফিউজ হাইপারপ্লাসিয়া when TSH stimulation has fallen off and many follicles are inactive and filled with colloid। এটা তোমাদের একটু জানতে হবে। এটা হচ্ছে আমরা কলয়েড গোয়েটারের কথা বলছি, যে হোয়াট ইজ কলয়েড গোয়েটার, মানে তোমার ডিফিউজ দিয়ে এনলার্জ বললাম। তারপরে যদি আমরা বলতে চাই যে কলয়েড গোয়েটার জিনিসটা কি, এটা হচ্ছে মানে লেট স্টেজ অফ দ্য ডিফিউজ হাইপারপ্লাসিয়া। এই যে তুমি ডিফিউজ হাইপারপ্লাস্টিক যে গোয়েটার আমরা বললাম, এটার লেট স্টেজ। তখন কি হয়, যখন থাইরয়েড মানে TSH স্টিমুলেটিং হরমোন যখন কমে যাবে, তখন হচ্ছে ওখানে কিছু ফলিকল ফর্মেশন হবে। এই ফলিকলগুলো তখন ইনঅ্যাক্টিভ থাকবে আর কি, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ওই ইনঅ্যাক্টিভ যে ফলিকলগুলো আছে সেটা হচ্ছে ফিল্ড উইথ কলয়েড, তখন সেটার নাম হয়ে যাবে কি কলয়েড গোয়েটার, তখন তার নাম হবে কলয়েড গোয়েটার। এইটা লিখতে পারো, এটা লিখো হোয়াট ইজ কলয়েড গোয়েটার। যদি ইয়া করে জাস্টিটাও যদি বুঝাই বলতে পারো ইটস এনাফ। এটা কি আমরা বুঝতে পেরেছি কিনা, হোয়াট ইজ কলয়েড গোয়েটার বুঝতে পেরেছি তো? ডিফিউজলি এনলার্জ অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এখন যদি TSH যদি ফল করে, তাহলে সেক্ষেত্রে এই গ্ল্যান্ডের মধ্যে, আমাদের গ্ল্যান্ডের মধ্যে তো ফলিকল আছে তাই না, এই ফলিকলগুলো কি হলো যে ইনঅ্যাক্টিভ হয়ে গেল, কারণ তার স্টিমুলেশনের জন্য কে রেসপন্সিবল ছিল, TSH, বা TSH কমে গেল, তাহলে তার স্টিমুলেট করার জন্য আর কেউ রইল না তাই না। তখন এই ফলিকলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তখন এর মধ্যে কলয়েড ডিপোজিশন হবে, কলয়েড ফিল্ড হবে, তখন এটার নাম হয়ে যাবে কলয়েড গোয়েটার। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা বললাম হচ্ছে তখন ডিফিউজ হাইপারপ্লাস্টিক গোয়েটার। এখন নোডুলার গোয়েটার ক্ষেত্রে আমরা নোডুলার গোয়েটার মিনস দ্য মাল্টিপল নোডুলস ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড, মাল্টিপল নোডুলস ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। জাস্ট আমরা যদি পালপেট করি, পালপেট করলে দেখা যায় যে হচ্ছে যে আমরা একটা নোডুলারিটি পাই ইন মাল্টিপল সাইডে, যেমন রাইট লোব, লেফট লোব, এরকম অনেক সময় আমরা ইসমা আছে, এর ক্ষেত্রে আমরা মাল্টিপল নোডিউল পাই, তখন সেটাকে নাম মাল্টিনোডুলার গোয়েটার। ঠিক আছে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলেই দিয়েছে, দেখো নোডিউলস আর যে নোডুলার গোয়েটার বলতে চাচ্ছি, সেটা নোডিউলস আর ইউজুয়ালি মাল্টিপল, মানে নর্মালি মাল্টিপল হয়। তোমরা একটা ক্লিনিক্যাল ক্লাসে দেখবা, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে অনেক পেশেন্ট আসে এরকম, আমাদের তো অনেক সার্জারিও হয়, তোমরা জানো যে থাইরয়েড সার্জারি হয়, কিন্তু আমাদের এখানে অনেক হয়। তাহলে এরকম একটা পেশেন্ট আমাদের কাছে আসে, নোডুলার গোয়েটারগুলো স্পেশালি মাল্টিপল সাইট মাল্টিপল নোডুল নিয়ে আসে। এখন ক্লিনিক্যালি তোমার সলিটারি নোডুল হিসাবেও আসতে পারে, ক্লিনিক্যালি সলিটারি নোডুল মানে সিঙ্গেল নোডুল নিয়ে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ডায়াগনোসিসটা কিভাবে করবো সেটা একটা ইম্পর্টেন্ট নিয়ে, এটা তো আমাদের ক্লিনিক্যাল একটা ডায়াগনোসিস। আমরা অ্যাট ফার্স্ট আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করার চেষ্টা করবো, দেন আমরা আল্ট্রাসোনোগ্রামের হেল্প নেবো, তারপর আমরা কিছু ইনভেস্টিগেশন করবো, ঠিক না? বাট অ্যাট ফার্স্ট আমরা আমাদের ক্লিনিক্যাল আমরা ডায়াগনোসিস করবো। পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন সাথে সাথে তো আমরা জান আপনার এটাকে ফুলে গেছে, আপনি ইনভেস্টিগেশন করে নিয়ে আসেন, আমরা তো সেটা করি না। আমরা আসলে পেশেন্ট আসলে আমরা আগে পেশেন্টকে হিস্ট্রি নেই, একটা শর্ট হিস্ট্রি নেই, দেন আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি, দেন আমরা ইনভেস্টিগেশনের জন্য পাঠাই। তাহলে আমরা যদি একটা পেশেন্টকে যদি আমরা আমাদের কাছে যদি থাইরয়েড সোয়েলিং নিয়ে আসে, তাহলে আমরা অ্যাট ফার্স্ট আমরা পেশেন্টকে একটা শর্ট একটা হিস্ট্রি নিয়ে দিব, যে আপনার এটা হোয়াট আর দ্য ডিউরেশন অফ সোয়েলিং, আর আমরা বলতে পারি যে আপনার বাড়ি কোথায়, এটা একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আরো কিছু হিস্ট্রি নেওয়া, যে প্রেগনেন্সি কিনা, প্রেগনেন্সির কারণে তার হাই মেটাবলিক ডিমান্ডের কারণেও বেড়ে যেতে পারে, তাই না? তো ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে, ওই জন্য আমরা শর্ট একটা হিস্ট্রি নেব, দেন আমরা ক্লিনিক্যালি এক্সামিন করবো। তাহলে এক্সামিন করলে করবো যে যদি পেশেন্ট যদি ইউথাইরয়েড হয়, আমরা এটা পাবো যে নোডিউলসগুলো আমরা পালপেবল পাবো, এবং অনেক সময় আমরা নোডিউল এখানে দেখিও, হ্যাঁ অনেক সময় নোডিউল দেখা যায় যেখানে একটা ফুলে আছে, এরকম এখানে ফুলে আছে। আর আমরা যদি পালপেট করি, তখন আমরা পেশেন্টকে যদি বলি ডিগ্লুটেশনের সময় আমাদের হাতে এসে লাগে, তাই না? তো এটা একটা, তাহলে নোডিউলস আর পালপেবল অফেন ভিজিবল, দে আর স্মুথ, ইউজুয়ালি ফার্ম অ্যান্ড নট হার্ড। যদি হার্ড হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের একটা মানে খারাপ সাইন। যদি নোডুলটা হার্ড হয়ে যায়, একদম হার্ড পাই, তাহলে সেটা কিন্তু একটা খারাপ ইয়া। এবং হার্ড এবং ফিক্সড উইথ আন্ডারলাইং অ্যান্ড ওভারলাইং স্ট্রাকচার, যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা একটা খারাপ সাইন, মানে ম্যালিগনেন্সির দিকে যেতে পারে, বা আদার্স কিছু আমরা চিন্তা করবো সেক্ষেত্রে। তাহলে আমরা যদি একটা গয়েটার যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে দে আর স্মুথ, ফার্ম অ্যান্ড নট হার্ড। আচ্ছা, গয়েটার নর্মালি পেইনলেস হয়, হ্যাঁ। বাট যদি তোমার অনেক সময় আমরা কিছু পাই, থাইরয়েডাইটিস আসে, হাসি মতো থাইরয়েডাইটিস, তো যা ইম্পর্টেন্ট কজ অফ হাইপোথাইরয়েডিজম, তো ওই সব পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় পেইনফুল সোয়েলিং নিয়ে আসে,
ঠিক আছে, পেইনফুল সোয়েলিং নিয়ে আসতে পারে, বাট মোস্ট কমনলি গোয়াটার ইজ পেইনলেস এবং এটা মুভস ফ্রিলি অন সোয়ালিং। তাহলে এটা আমরা পেশেন্টকে যদি আমরা একটা থাইরয়েড সোয়েলিংকে যদি এক্সামিন করি, তাহলে আমরা এই ফাইন্ডিংসগুলো পেতে পারি যে নোডিউলটা আমরা যদি পালপেট করি তাহলে সেক্ষেত্রে নোডিউলটা পালপেবল, এবং যদি পালপেট করি সেক্ষেত্রে আমরা তাকে আমরা বুঝতে পারবো যে এটা শেপটা কেমন, সারফেসটা কেমন, মার্জিন কেমন, কনসিস্টেন্সিটা কেমন, আর হচ্ছে টেন্ডারনেস আছে কিনা, অ্যান্ড ইট ফিক্সড উইথ আন্ডারলাইন অ্যান্ড ওভারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্সড কিনা। তাই এটা ইম্পর্টেন্ট। দ্য প্রিন্সিপাল কমপ্লেইন অফ সোয়েলিং হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য নেক। এইসব পেশেন্টদের অনেক সময় দেখা যায় যে অনলি হচ্ছে যে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ দ্য কমপ্লেইন অফ সোয়েলিং অফ দ্য নেক। Patient may sometimes present with respiratory difficulties because the thyroid gland localized in front of the trachea. যখন thyroid gland যদি enlarge হয় তাহলে it may compress the trachea, তার ফলে কি হবে, পেশেন্টের কিছু কম্প্রেসিভ সিমটম হতে পারে, পেশেন্ট রেসপিরেটরি ডিফিকাল্টিস নিয়ে আসতে পারে। আর এমনি গোয়াটার নর্মালি হচ্ছে যে কোনো পেইনলেস থাকে না। তোমরা দেখবা যে মানে আমরা হচ্ছে অনেক সময় একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশনের পেশেন্টদের আমরা এরকম পাই যে তার গোয়াটার অনেক বছর ধরে, তাকে হিস্ট্রি নিলে দেখবো যে এটা বলবে তার 8-10-20 বছর ধরে তার কোনো সমস্যা হচ্ছে না, এরকম। ঠিক আছে, এরকম আমরা অনেক পেশেন্ট পাই। তো আমি গ্রামে একবার আমাদের গ্রামে গিয়েছিলাম, আমাদের গ্রামে এরকম আছে, তো ওনার হচ্ছে প্রায় 12 ইয়ার্স ধরে, এবং এত বেশি বড়, আমি তোমাদের আমি ছবি তোলা আছে আমার, অনেক বেশি বড়, পুরো একদম তার হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য নেকের এ পাশে পুরো চলে আসে। তাই আমি বলি আপনার সমস্যা হয় না? তো মানে ওনার ইয়ে হচ্ছে যে ওনার খুব বেশি সমস্যা হয় না, কিন্তু আমরা আপাতত দেখতে মনে হচ্ছে, দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এত বেশি এনকস্ট হয়ে গেছে, একদম ফুলে আছে, মানে আমার কাছে দেখে মনে হচ্ছে ওনার মানে কম্প্রেসিভ সিমটম হওয়ার কথা, বাট উনি বলতেছে আমার আসলে এটা সমস্যা হচ্ছে না, ওনার এটা 12 বছর ধরে এরকম। তো ওনাকে এরকম ঢাকায় আসছিল, তা আসার পরে সাজেস্ট করছে যে আপনি অপারেশন করে ফেলেন। তো উনি আসলে ওই এইসব পেশেন্টের অপারেশন করার ক্ষেত্রে কিছু আমরা আসলে কিছু নেগেটিভ কাউন্সেলিং, মানে পেশেন্টকে নেগেটিভ কাউন্সেলিং করে নিতে হয়। যে অনেক সময় কি হয় যে যদি তোমার গ্ল্যান্ডটা যদি তোমার হয়, ইনলার্জড হয়, তাহলে সেক্ষেত্রে সে কেউ ট্রাকিয়াকে কি করে কম্প্রেস করে রাখে, ঠিক না? এখন অনেক সময় হয়তো দেখা যায় যে পেশেন্ট এটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, হয়তো সে তার কাছে এটা কোনো হচ্ছে না। তো আমরা অনেক সময় কি হয় যে যদি থাইরয়েড গ্ল্যান্ডটা যদি তোমার ট্রাকিয়াকে যদি সবসময় কম্প্রেস করে রাখে, তাহলে কি হবে, এই ট্রাকিয়ার যে ওয়ালটা সেটা কি হয়ে যায়, পাতলা হয়ে যায়, থিন হয়ে যায়। তো এই ক্ষেত্রে হয় কি, যখন তুমি গ্ল্যান্ডটাকে রিমুভ করে যাবা, তখন এই যে ট্রাকিয়ার ওয়ালটা, এন্ট্রি ওয়ালটা একটু ডিপ্রেস হয়ে যায়। ডিপ্রেস হয়ে গেলে তখন কি হয়, পেশেন্টের সাডেন রেসপিরেটরি ডিফিকাল্টিস ডেভেলপ করতে পারে। তাহলে ওই ক্ষেত্রে পেশেন্টকে তখন মানে ট্রাকিস্টমি করা, ইভেন ট্রাকিস্টমি করাও লাগতে পারে। এখন তুমি অপারেশন করতে নিয়েছো থাইরয়েড অপারেশন, পেশেন্টকে তুমি ট্রাকিস্টমি করে দিলা, তখন এটাকে পেশেন্ট পার্টি অ্যাকসেপ্ট করবে? এমনিতেই আমাদের তো একটা অপারেশন করতে গেলে ডাক্তারদের নামে বদনামের শেষ নাই, যে দেখো না রুগীকে আইসিইউতে নিচ্ছে, আমার রুগীর তো গলা কেটে ফেলছে, এরকম বলে না? এটা মানে হচ্ছে তোমার হচ্ছে ট্রাকিস্টমি করছে। এখন এটা তো আসলে ট্রাকিস্টমি যে লাইফ সেভিং প্রসিডিউর, তাই না? আর এছাড়াও আরেকটা প্রসিডিউর আমরা ট্রাকিস্টমি করা হয়, সেটা হচ্ছে যদি কোনো পেশেন্টের যদি প্রোলং ইন্টিউবেশন করা থাকে, হ্যাঁ, যেমন হচ্ছে তার ইন্টিউবেশন 48 আওয়ার্সের বেশি সময় ধরে যদি ইন্টিউবেশন করা থাকে, তখন আমরা ট্রাকিস্টমি করে দিই। এখন এটা তো আসলে সাধারণ পেশেন্টকে তুমি যদি বুঝে না বলো, প্রপার কাউন্সিলিং না করো, তাহলে কিন্তু পেশেন্ট এটা অ্যাকসেপ্ট করবে না, করবে পেশেন্ট পার্টি সেটা অ্যাকসেপ্ট করবে না। তো এটা কিন্তু আমাদের একটা প্রবলেম, আমরা আসলে অপারেশন করার আগে কাউন্সিলিং করে নিতে হবে। ঠিক আছে, সবচেয়ে মানে কি কি প্রবলেম হতে পারে একটা থাইরয়েড সার্জারি করার আগে, কি কি আমরা পরবর্তী থাইরয়েড সার্জারির পরে কি কি প্রবলেম হতে পারে, তার এই জিনিসগুলো কাউন্সিলিং করে নিতে হয়, প্রপারলি কাউন্সিলিং করে নিতে হয়। এটা মানে আমরা চেষ্টা করি আর কি, আমি করার ক্ষেত্রে চেষ্টা করি, কারণ হচ্ছে আমরা একটা থাইরয়েড সার্জারি করে নিশ্চয়ই 5 তলা বাড়ি করে ফেলবো না, বাট হচ্ছে পেশেন্ট তো এরকম মনে করে আমার দেশে, তাই না, যে ডাক্তাররা কত ইনকাম করে। আসলে এই একটা থাইরয়েড সার্জারি করতে তোমার 2 ঘন্টা সময় লাগবে, এই 2 ঘন্টায় তোমার যে কি পরিমাণ স্ট্রেস যাবে এটা তুমি জানো, আর তোমার সাথে যারা ওটিতে কাজ করবে তারা জানে, কারণ 2 ঘন্টা ধরে দাঁড়ায় থাকবা, সেটা তো আছেই, প্লাস একটা স্ট্রেস কাজ করে না? সার্জনদের কিন্তু সবচেয়ে বেশি বড় স্ট্রেস কাজ করে কিন্তু। তো এটা কিন্তু আসলে পেশেন্ট কেয়ার পার্টিকে বুঝবে, বাট তোমাকে কাউন্সিলিং যখন তুমি করবা তখন বুঝবে যে না, হ্যাঁ ডাক্তার তো ঠিকই বললো। মাঝে মাঝে পেশেন্টকে বলবো আপনি ইউটিউব থেকেও দেখে নেবেন, দেখুক, অসুবিধা কি, দেখলে ওর মনের মধ্যে আসবে, ও যদি আরো কোনো কোয়ারি করতে চায় করবে, সমস্যা কি? ঠিক আছে, এই জন্য কারণ হচ্ছে মানে তুমি তার ভালোর জন্য করবা, কিন্তু এই কমপ্লিকেশন গুলা হয়, এটা তো বইতে আছে, কেন আছে তাহলে? এগুলো নিশ্চয়ই
হয় বলেই আছে, তাই না? যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়, এটা বলা আছে যে লেস দ্যান 1% ক্ষেত্রে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়। তাহলে এখন 1% তো আছে, তাই না? এখন 1%-এর মধ্যে যদি ওই পেশেন্টটা যদি পড়ে যায়, তাই না, তাহলে সেটা তো হতে পারে। বাট মানে বিফোর আমরা সার্জারি এই কাউন্সিলিং আমরা করে নিই যে নার্ভ ইনজুরি হতে পারে, আপনার ভয়েসের সমস্যা হতে পারে, এগুলো বলে নিতে হবে। তো এই জন্য মানে তোমার যে কোনো অপারেশন বা যাই করি আমরা পেশেন্টকে প্রপার কাউন্সিলিং করে নিতে হবে। পেশেন্ট মানে এতটুকু রাইটস পেশেন্টের আছে যে তার ডিজিজ প্রোগ্রেশন, তুমি কি প্ল্যান করতে যাচ্ছ, তোমার প্ল্যান কি, সেটা কিন্তু জানার রাইট একটা পেশেন্টের আছে, তাই না? আমি সেটা মনে করি। তুমি যখন মানে তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, আমি বলবো এটা তোমরা ফলো করবো আর কি। মানে এটা তোমাদেরকে একটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি দেখো পেশেন্টকে তার কি সমস্যা, অ্যাটলিস্ট এই কথা বলতে তোমার 2 মিনিটের বেশি লাগবে না। আমি আই থিঙ্ক 2 মিনিট বা তুমি 1 মিনিটের মধ্যে শেষ করতে পারো যে বাবা আপনার কানে এই সমস্যা, আমরা তো আপনাকে এখন এই ড্রাগ দিয়েছি, আপনি এগুলো খান, আশা করি এগুলোতে ভালো হয়ে যাবে, আপনি অতদিন পরে আমার কাছে এসে দেখা করবেন, শেষ, তোমার কথা কিন্তু শেষ। সেও বুঝতে যে আমার সাথে কানে পর্দায় সমস্যা বা আমার এই জায়গাটাতে সমস্যা। এখন তুমি তাকে বললেন, দেখলা, ওষুধ লিখে দিন, যান ওষুধ খেয়ে আপনি 1 সপ্তাহ পরে চলে আসলেন। এখন পেশেন্ট কিন্তু বাসায় গিয়ে স্যাটিসফাইড না। আমার কাছে এরকম অনেক প্রেসক্রিপশন আসে যে আমি তো ডক্টর দেখালাম, ডক্টর তো আমাকে কিছু বললো না যে আসলে আমার কি সমস্যা, আমি কি ডিজিজ কি, আমি তো ডক্টরের সাথে কথাই বলতে পারলাম না, আমি তো খুব বিজি। এরকম দেখবো অনেক সময় অনেক বলে। তো এটা কিন্তু আমাদের একটা মানে আমি বলবো ডিমেরিটস। তো এই ডিমেরিটস এর কারণে কিন্তু আমাদের কিছু পেশেন্ট আবার চলে যায় ইন্ডিয়াতে। এটা চলে যাওয়ার কিন্তু এটাই অন্যতম কারণ। কারণ আমাদের দেশে স্টুডেন্ট ওরা পরে গিয়ে, আমাদের দেশে স্টুডেন্ট যারা ইন্ডিয়ান আছেন ওরা গিয়ে ওই দেশে গিয়ে অনেক ভালো ভালো সার্জন হয়, ভালো ডক্টর হয়। কিভাবে? ওরা তো বাংলাদেশ থেকে পড়ে গেছে। এবং আমি তো ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে কথা বলে দেখি যে ওরা হচ্ছে ওদের লাইসেন্স এক্সামে খুব ভালো করে বলে। আমাদের মানে থিওরিটিক্যাল নলেজ খুবই ভালো ওদের চেয়ে, ইন্ডিয়ান দিচ্ছে, বাট হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা একটু আমাদের কম থাকে অনেক সময়। তাহলে এই জন্য হচ্ছে তুমি মানে যে পেশেন্টই দেখো, মানে এটা পেশেন্টের একটা রাইটস যে পেশেন্টের কি প্রবলেম হলো, তুমি তাকে নেক্সট মানে কি করতে চাও, অর্থাৎ দ্য প্ল্যান, তোমার প্ল্যান কি এই ডিজিজের ক্ষেত্রে, সেটা কিন্তু পেশেন্টের জানার রাইট আছে, তাই না? তোমার বাবা যদি কারো কাছে যায়, কোনো ডক্টরের কাছে যায়, তুমি দেখলো কিছুই বললো না, তাহলে কিন্তু তোমার বাবা খুশি হবে না? হবে? খুশি হবে না। এসে বদনাম করবে যে কি ডাক্তার দেখে আসলাম, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে, ভালো করে কথাও বললো না। আছে না এরকম? আমাদের হয় না এরকম? এটাই কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিও। যাই হোক, আমরা একটু পরের দিকে চলে আসি নাকি? আচ্ছা, তাহলে আমরা যদি এরকম একটা পেশেন্টকে যদি গয়টারকে যদি এক্সামিন করি, তাহলে আমরা কিন্তু এই টার্মসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তাহলে ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টারের ক্ষেত্রেও কিন্তু আমরা বললাম যে ডিফিউজলি একটা এনলার্জমেন্ট থাকবে, এক্ষেত্রেও কিন্তু স্মুথ ফার্ম, কারণ ডিফিউজলি এনলার্জ হওয়ার কারণে কিন্তু আমরা এখানে পারকাশন করতে পারবো, তখন আমরা ডাল পাবো। আর যদি কলয়েড গয়টার হয়, এই যে আমরা বললাম যে কলয়েড গয়টার ক্ষেত্রে আমরা এটা হচ্ছে একটু এলিভেটেড ডিপ্রেশন এরকম একটা মাল্টিপল পাবো, বসিলেটেড সারফেস পাবো, অ্যান্ড লেটার এটা নডুলার হয়ে যাবে। কলয়েড গয়টারটা পরবর্তীতে নডুলার গয়টার ফর্মেশন হবে। আর ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টারের ক্ষেত্রে কিন্তু স্মুথ, ফার্ম এবং ডালন পারকাশন, এই পয়েন্টসটা একটু করে রাখো, নোট করে রাখো। আচ্ছা, এখন আমরা যদি নডুলার গয়টার যদি আমরা করতে চাই, যে নডুলার গয়টারের ক্ষেত্রে তো আমরা এখন যদি মাল্টিপল নডিউল হয়, সলিটারি নডিউল হয়, এরকম কিছু ভাগ আছে, তাহলে আমরা একটু এটা দেখি। ইন কেস অফ নডুলার গয়টারের ক্ষেত্রে নডিউল যদি থাকে তাহলে কি নডিউলগুলো কেমন হবে? পালপেবল হবে, তাই না? নডিউলগুলো পালপেবল হবে এবং এগুলো অনেক সময় খালি চোখে দেখাবে, অফেন ভিজিবল। এগুলা কেমন হবে করতে? স্মুথ, ফার্ম এবং নট হার্ড। এবং হচ্ছে এক্ষেত্রে আমরা অনেক সময় ট্রান্সইলুমিনেশন টেস্ট হচ্ছে আমরা কিন্তু এখানে পজিটিভ পাবো না। আর হচ্ছে তোমার ডালন আমরা যদি পারকাশন করি তাহলে হচ্ছে আমরা ডাল পেতে পারি, পারকাশনের ক্ষেত্রে ডাল। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, আমরা একটু আগে কথা বলেছিলাম যদি হার্ডনেস হয় তাহলে সেক্ষেত্রে আমরা খারাপ কিছু চিন্তা করি, তাই না? তাহলে সেক্ষেত্রে সেটা কি? ইট মে কার্সিনোমা। তাহলে যদি হার্ডনেস হয় এবং ইরেগুলারিটি হয়, যদি হার্ডনেস এবং ইরেগুলার হয়, তুমি যদি গ্ল্যান্ডকে একটা এক্সামিন করার জন্য পালপেট করলা, তো নডিউল পেলে দেখলে, হাত দিয়ে দেখলে যেখানে হচ্ছে নডিউলটা ফিক্সড উইথ আন্ডারলাইং এন্ড ওভারলাইং স্কিনের সাথে ফিক্সড, এবং হচ্ছে দেখলা ইটস কনসিস্টেন্সি ইজ ভেরি হার্ড, এবং পেশেন্ট হচ্ছে পেইনফুল আছে এবং পেশেন্টের রেসপিরেটরি ডিফিকাল্টিস আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু কার্সিনোমা চিন্তা করি। এখন আমাদের কাছে পেশেন্ট এরকম সিনারিও আইসে তো পেশেন্ট বলবে না আমার এখানে দেখেন তো, আমার এখানে শক্ত হয়ে গেছে, এরকম পেশেন্ট অনেক সময় নাও বলতে পারে, ঠিক আছে? সেজন্য আমাদের
এক্সামিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি এক্সামিনেশন করে, আমি বলবো যে এক্সামিনেশন করে 60% ডায়াগনোসিস করা সম্ভব তুমি যদি প্রপারলি এক্সামিন করো। মানে সকল ডিজিজ না, সব ডিজিজ তো আর মেডিসিনে অনেক ডিজিজ আছে। একটু আগে আমাকে একজন আমার রিলেটিভ প্রেসক্রিপশন পাঠালো ডার্মাটোমায়োসাইটিস। এখন এটা তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা ইনভেস্টিগেশন লাগবে, সকল ডিজিজ তো আর ইয়ে করা যাবে না, তাই না? আচ্ছা, তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা আসলে ক্লিনিক্যালি, আমি বলবো যে যদি আমি ক্লিনিক্যালি এক্সামিন করি ঠিক মতো, তাহলে আমি 60% ডায়াগনোসিস করা সম্ভব। আর বাকি 40% বা 30% আমরা কি করতে পারি, হেল্প নিতে পারি, ইনভেস্টিগেশন হেল্প নিব, তাই না? আচ্ছা আচ্ছা, এই ইনভেস্টিগেশন যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা মানে নোট বলবো যে একটা থাইরয়েড এনলার্জমেন্ট হলে পেশেন্ট আমাদের কাছে কি কি সিমটম নিয়ে আসে, এরকম যদি তোমাদের কাছে একটা তুমি বললা যে হ্যাঁ এই পেশেন্টের থাইরয়েড এনলার্জমেন্ট আছে, সাপোজ যদি কি কি সিমটম নিয়ে আসতে পারে পেশেন্ট। ফার্স্টলি হচ্ছে মানে সিমটম যদি আমরা বলি কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, ফার্স্টলি হচ্ছে মোস্ট কমনলি পেশেন্ট অ্যাসিমপটোমেটিক থাকতে পারে। ফার্স্টলি হচ্ছে বলবো অ্যাসিমপটোমেটিক। সেকেন্ডলি হচ্ছে পেশেন্টের একটা কি নেকের একটা সোয়েলিং নিয়ে আসতে পারে, নেকে সোয়েলিং। মানে অ্যাসিমপটোমেটিক কেন বলতেছি, কিছু নোডিউল ফর্মেশন হয় যেটা আসলে খুবই ছোট থাকে এবং হচ্ছে যেটা আমরা পেশেন্টের ওরকম ফিল হয় না, আমরা জাস্ট হচ্ছে ইনসিডেন্টাল ডায়াগনোসিস করি। অনেক সময় ইনসিডেন্টাল যেমন হচ্ছে তার গলায় হয়তো লিভ নোট আসছে, আমরা হয়তো আল্ট্রাসোনোগ্রাম দিলাম, আল্ট্রাসোনোগ্রাম অফ নেক, তখন দেখা যায় তার গ্ল্যান্ডের মধ্যে আমরা নোডুল পেলাম, এরকম ইনসিডেন্টাল ডায়াগনোসিস কিন্তু হয়। তাহলে পেশেন্ট অ্যাসিমপটোমেটিক নিয়ে আসতে পারে, পেশেন্ট হচ্ছে নেক সোয়েলিং নিয়ে আসতে পারে, নেক সোয়েলিং এর মধ্যে এছাড়াও পেশেন্ট হচ্ছে নেক সোয়েলিং এর সাথে রেসপিরেটরি ডিফিকাল্টিস নিয়ে আসতে পারে, এবং যে সোয়েলিংটা আছে সেটা হচ্ছে পেইনফুল সোয়েলিং হতে পারে, এবং হচ্ছে এটা সোয়েলিংটা হচ্ছে হার্ড থাকতে পারে এবং ফিক্সড উইথ আন্ডারলাইং ওভারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সড হতে পারে। আর হচ্ছে এটা তুমি যখন এক্সামিন করবা তখন কেমন পাবে, যদি যদি কার্সিনোমা হয় একদিকে ভাগ করবা, আর যদি বিনাইন হয় তাহলে একদিকে করবা। তাহলে আমরা যদি বিনাইনের কথা যদি চিন্তা করি, যদি গয়টারের কথা চিন্তা করি, তাহলে গয়টারের ক্ষেত্রে কি হবে, কি প্রেজেন্ট মানে অন এক্সামিনেশন করলে কি পাবে, ফার্ম পেতে পারি, ফার্ম নইরুলার পেতে পারি, ঠিক না? আর আমরা যদি ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার হয় তাহলে আমরা যদি পারকাশন করি তাহলে ডালন পারকাশন পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা আর হচ্ছে আরো বলতে পারো যে সারফেসটা কেমন, সারফেসটা হচ্ছে তোমার স্মুথ, সারফেস হচ্ছে স্মুথ। এখন যদি মাল্টি নোডুলার গয়টার হয়, মাল্টিপল নোডিউল ফর্মেশন হয়, তাহলে বসিলেটেড নোডিউল, বসিলেটেড পাবো, সারফেসটা বসিলেটেড সারফেস। আচ্ছা, অনেক সময় আমরা এরকমও পাই যে গ্ল্যান্ডটার মধ্যে যে নোডিউল ফর্মেশন হয়েছে যদি সিঙ্গেল নোডিউল হয়, তাহলে সেটা যদি অনেক বেশি এনলার্জ হয় আমরা সেক্ষেত্রে কিন্তু সাইজও মেজার করতে পারি, তাই না? তাহলে আমরা সাইজও মেজার করতে পারি, ওকে? আচ্ছা, এখন তোমরা এক্সামিনেশন অফ দ্য নেক যদি বলে বা থাইরয়েড গ্ল্যান্ডের যদি এক্সামিনেশন বলি, তাহলে তোমরা থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন শিখেছো কিনা তোমাদের ক্লিনিক্যাল ক্লাসে? মানে তোমাদের ক্লিনিক্যাল ক্লাস কি হয়েছে আমাদের মানে ইএনটিতে সবার সাথে, সব গ্রুপের এখনো হয়নি, মানে পর্যায়ক্রমে তো তোমাদের এটা আসে। যখন তোমাদের প্লেসমেন্ট হয় মানে কি 1 মাসের জন্য হয়, মানে 28 ডেজ এরকম, তাই না? মানে তোমাদের প্লেসমেন্ট কাদের হয়েছে, কোন গ্রুপের হয়েছে তোমাদের হয়েছে? আচ্ছা, মানে আমি পড়া ধরবো না, ভয় পাওয়ার কিছু নাই, মানে পড়া ধরবো কিনা জন্য আর কি। যাই হোক, মানে থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশন শিখেছো কিনা, এটা কিন্তু হচ্ছে তোমার জেনারেল সার্জারিতেও লাগে, ইএনটিতেও লাগবে, ঠিক আছে? জেনারেল সার্জারিতেও কিন্তু থাইরয়েড থাকে, জানো তো? থাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় শর্ট কেস হিসেবে দেওয়া হয়, অথবা লং কেস হিসেবেও দিতে পারে, ঠিক আছে? আর ইএনটিতে তো আমাদের যে ক্লিনিক্যাল পার্ট, যে এক্সামিনেশন পার্ট আছে সেখানে হয়, ঠিক আছে? তো এই এক্সামিনেশন করার ক্ষেত্রে তোমাকে হচ্ছে এই এক্সামিনেশনটা কিন্তু পুরোটাই একদম সুন্দর করে শিখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন কিন্তু ভুল করা চলবে না। এখানে অনেকগুলো সাইন আছে, আই সাইন হয়, সেই আই সাইনগুলো শুধু নাম জানলেই হয় তোমাদের ক্ষেত্রে, আই সাইনগুলো শুধু নাম, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো ইন আর ক্লিনিক্যাল ক্লাসেস। তাহলে এখন যদি আমরা গয়টারের ক্ষেত্রে যদি আমরা ইনভেস্টিগেশন করতে চাই, তাহলে আমরা কি ইনভেস্টিগেশন করবো? সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে আমি গয়টারের ক্ষেত্রে ফার্স্টলি আমি এই বলবো না, আমি থাইরয়েড ফাংশন টেস্টের কথা আমি একটু পরে বলতে চাই। আমি আগে কি বলবো, এর ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাম বলবো। আমি আল্ট্রাসোনোগ্রাম বলতে চাই। আল্ট্রাসোনোগ্রাম যেহেতু আমি এখানে গয়টারই পেলাম, মানে এনলার্জমেন্টই পেলাম, তাহলে এনলার্জমেন্টটা আমি হচ্ছে গিয়ে মানে সাইজ কতটুকু, সেটার এক্সটেন্ট কতটুকু, এর মধ্যে কি আছে, এটা সিস্টিক নাকি সলিড, এটা সিস্টিক অর সলিড, এটা আমাকে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম গাইড করবে। তারপর এটার ভাস্কুলারিটি কেমন, তাই না? এর মধ্যে কোনো ক্যালসিফিকেশন আছে কিনা। আমি তোমাদেরকে বলেছিলাম না যে একটা আল্ট্রাসোনোগ্রাম যদি করি আমরা কি কি পয়েন্টস দেখবো, বলেছিলাম ক্লাসে? তোমাদেরকে বলেছি, অবশ্যই বলেছি। আচ্ছা,
তোমাদের প্রিভিয়াসলি আমি এটা তোমাদেরকে লিখতেও বলেছিলাম। যাই হোক, তাহলে হচ্ছে আমরা একটা থাইরয়েড গ্ল্যান্ড যদি আল্ট্রাসোনোগ্রাম করি, অ্যাট ফার্স্ট আমি আল্ট্রাসোনোগ্রামটাই প্রিফার করি। আমরা আর কি প্র্যাকটিসেও কিন্তু তাই করি, তাই না? দেখবো যে আমরা হচ্ছে এরকম সোয়েলিং নিয়ে আসলে আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম দিই। আমরা এটা দেই কেন, যে মানে আদার্স কোনো সাইডেও সোয়েলিং আছে কিনা, কোনো লিম্ফ নোড এনলার্জমেন্ট আছে কিনা, যদি সোয়েলিং থাকে থাইরয়েড গ্ল্যান্ডের, সেটা সাইজ কতটুকু, তারপর হচ্ছে তার হচ্ছে সোয়েলিং এর মধ্যে কি কন্টেন্ট, মানে এটা সলিড অর সিস্টিক, এটা ভাস্কুলারিটি কেমন, ইজ দেয়ার এনি ক্যালসিফিকেশন আছে কি, সেটাও আমরা এখানেই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস করি, যদি আমাদের কাছে একটু রিস্কি মনে হয় যে এটা বিনাইন বা মেলিগন্যান্ট কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এফএনএসসি করি। আচ্ছা, তারপরে আমরা এছাড়াও আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি। থাইরয়েড ফাংশন টেস্ট তোমরা অলরেডি জানো। আর এছাড়াও আমরা ইনভেস্টিগেশনের মধ্যে প্লেন চেস্ট এবং নেক রেডিওগ্রাফ করি। এটা আমরা দেখি হচ্ছে এক্সটেনশন দেখার জন্য করি, যে এটা ট্র্যাকিয়াকে কতটুকু কম্প্রেস করলো কিনা, অথবা রেট্রোএক্সটার্নাল কোনো এক্সটেনশন আছে কিনা, সেটার জন্য আমরা অনেক সময় সিটি স্ক্যানও করি। সিটি স্ক্যানও আমাদের করতে হয়। যদি পেশেন্টের এফএনএসিতে বলে যে কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করে নিই। এখন সিটি স্ক্যান করে আমরা হচ্ছে এটার কোনো মেটাস্টেটিক কোথায় আর কোথাও মেটাস্টেটিক ডিপোজিট আছে কিনা সেটাও দেখি। অনেক সময় আমাদের এটা থাইরয়েড গ্ল্যান্ডের যে মেটাস্টেসিস হয়, কাছাকাছি যে স্ট্রাকচারগুলো আছে সেখানে মেটাস্টেসিস হতে পারে, এবং লাংসে যেতে পারে। হ্যাঁ, তো এটাও আমরা আইডেন্টিফাই করি। তাহলে আমরা যদি ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে বলি, অ্যাট ফার্স্ট আল্ট্রাসোনোগ্রাম বলবে, সেকেন্ড আমরা এফএনএসসি বলবো, তারপর থাইরয়েড ফাংশন টেস্ট, প্লেন চেস্ট অ্যান্ড নেক রেডিওগ্রাফ করতে পারি। এছাড়া আমরা সিটি এমআরআই করতে পারি। সিটি স্ক্যান এমআরআই করবো আমরা হচ্ছে কোন কেজের ক্ষেত্রে, যদি কার্সিনোমা ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে আমাদের এই কার্সিনোমার কোনো মানে কোথাও মেটাস্টেটিক ডিপোজিট আছে কিনা, এর এক্সটেন্ড কতটুকু, সেটা দেখার জন্য আমরা করব। ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা আরো এফএনএসির কথা বলেছে। আচ্ছা, এটা এফএনএসি দেখো যে আমরা কিন্তু সবার ক্ষেত্রেই তো আর এফএনএসি আমরা দিব না, তাই না? এফএনএসি আমরা যদি আমার কাছে সাসপেক্টেড মনে হয় যে মানে ম্যালিগন্যান্সিও হতে পারে। এখন বলছে যদি কারো সলিটারি থাইরয়েড নোডুল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যালিগন্যান্সি হতে পারে 10% ক্ষেত্রে ম্যালিগন্যান্সি। এখন তুমি সিঙ্গেল একটা সলিটারি নোডুল পেলে, এখানে তোমার কাছে একটু হার্ড মনে হলো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে এফএনএসি দিতে হবে, তাই না? কারণ এই ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে 10% ক্ষেত্রে ম্যালিগন্যান্সি হতে পারে। আর এছাড়াও আমরা আইসোটোপ স্ক্যানিং করি, কোনো মাল্টি নোডুলেটরি আছে কিনা, রেট্রোস্টার্নাল এক্সটেনশন, এগুলো আমরা করে থাকি। আচ্ছা, এখন যদি একটা গয়টার যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, আচ্ছা, তাহলে আমরা প্রিভিয়াসলি আমি বললাম যে একটা পেশেন্টের যদি অনেক বেশি থাইরয়েড এনলার্জমেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনেই থাকতেছে কে? ট্র্যাকিয়া, তাই না? ট্র্যাকিয়া থাকে। ট্র্যাকিয়ার পিছনে কে থাকে বলো তো? ট্র্যাকিয়ার পিছনে কে? ইসোফেগাস থাকে, তাই না? আচ্ছা, এখন যদি থাইরয়েড গ্ল্যান্ড যদি অনেক বেশি এনলার্জড হয়, তাহলে কি করবে? ট্র্যাকিয়াকে সে কি করবে? কম্প্রেস করবে। তাহলে পেশেন্ট কি করতে পারে? সেক্ষেত্রে রেসপিরেটরি ডিফিকাল্টিস নিয়ে আসবে। এবং এটা কেন? ডিউ টু গ্রস ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বাই রেট্রোস্টার্নাল গয়টার যদি হয়, তাহলে সেক্ষেত্রে রেট্রোস্টার্নালি যদি এক্সটেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ট্র্যাকিয়াল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। ঠিক আছে? আর এছাড়াও যদি হয় যে সিঙ্গেল নোডিউল, বাট হচ্ছে এটা সাইজ ধীরে ধীরে বড় হচ্ছে এবং এটা ট্র্যাকিয়াকে গিয়ে কম্প্রেস করতেছে, তাহলেও পেশেন্ট কিন্তু প্রেজেন্ট উইথ রেসপিরেটরি ডিফিকাল্টিস। আর এছাড়াও সেকেন্ডারি থাইরয়েডক্সিকোসিস নিয়ে আসতে পারে, যেমন 25% নোডুলার গয়টার ক্ষেত্রে তোমার সেকেন্ডারি থাইরয়েডক্সিকোসিস হতে পারে। আর কার্সিনোমা নিয়ে আসতে পারে, যেমন আনকমন, বাট এটা মানে ইয়ার ক্ষেত্রে তোমার এন্ডেমিক এরিয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কার্সিনোমাটা তোমার ফলিকুলার টাইপ পাই। আমরা জানি যে কার্সিনোমা কি কি আছে, কি কার্সিনোমা হয় থাইরয়েড গ্ল্যান্ডে। না, আগে মেটুলারি বলবো, আগে তো কি পেপিলারি কার্সিনোমা আগে বলবো, তাই না? মোস্ট কমনলি কি হয়? পেপিলারি কার্সিনোমা। ঠিক আছে, মোস্ট কমনলি হয় পেপিলারি কার্সিনোমা। আচ্ছা, তাহলে আর যদি আমরা এন্ডেমিক এরিয়াতে কোন কার্সিনোমা বেশি হয়? না, মেটুলারি ফলিকুলার কার্সিনোমা এন্ডেমিক এরিয়াতে, যদি কারো কার্সিনোমা হয় এন্ডেমিক এরিয়াতে, তাহলে সেটা হচ্ছে তোমার ফলিকুলার টাইপ। আর মোস্ট কমন কার্সিনোমা কোনটা? মোস্ট কমন কার্সিনোমা হচ্ছে পেপিলারি কার্সিনোমা। আর সেকেন্ড মোস্ট ফলিকুলার কার্সিনোমা। আর সবচেয়ে খারাপ কোনটা? এটা অ্যানাপ্লাস্টিক সবচেয়ে খারাপ। অ্যানাপ্লাস্টিক হচ্ছে
সব জায়গায়। আচ্ছা যাই হোক, আমরা থাইরয়েডের ম্যালিগনেন্সি নিয়ে আমরা ডিসকাস করব। আচ্ছা, এখন এটার প্রিভেনশন কি, মানে এই যে গ্ল্যান্ড এনলার্জমেন্ট হলো, এটার প্রিভেনশন এবং ট্রিটমেন্ট যদি আমরা বলতে চাই তাহলে সেটা কি, ঠিক আছে? আচ্ছা, প্রিভেনশন করার ক্ষেত্রে যদি হয়, যদি এন্ডেমিক এরিয়াতে হয় তাহলে তো সহজ, কারণ এন্ডেমিক এরিয়াতে কি তার হচ্ছে ডেফিসিয়েন্সি অফ দ্য আয়োডিন লেভেল ডেফিসিয়েন্সির কারণে তার হচ্ছে, তো অতএব আমরা আয়োডিন কন্টেনিং ফুড সাপ্লিমেন্টেশন করবো, তাই না? আয়োডিন কন্টেনিং ফুড তাদেরকে বেশি বেশি খেতে দেবো, তাহলে তো এটা হয়ে যাবে। আর যদি আর্লি স্টেজ, যদি হাইপারপ্লাস্টিক, আমরা বললাম ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার যদি হয়, আর্লি স্টেজে হয়, কাদের ক্ষেত্রে হয়? পিউবার্টির ক্ষেত্রে হয়, হাই মেটাবলিক ডিমান্ড ক্ষেত্রে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি থাইরক্সিন সাপ্লিমেন্টেশন দেই, মানে হচ্ছে আমরা যদি থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টেশন দেই, তাহলে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা রিগ্রেশন করে যায়, স্মলার সাইজেস হয়, তাহলে সেটাও কিন্তু একটা যদি আর্লি স্টেজ হয় কিন্তু এটা। বাট যদি নডিউল ফর্মেশন হয় তাহলে কিন্তু এটা ইরিভার্সিবল, এই কথাটা মাথায় রেখো। যদি মানে আমরা যে গয়টারের মধ্যে যদি নডুলার স্টেজ অফ দ্য সিম্পল গয়টার, নডুলার স্টেজ অফ দ্য সিম্পল গয়টার ইজ ইরিভার্সিবল, কথাটা লিখে রাখো, নডুলার স্টেজ অফ দ্য সিম্পল গয়টার ইজ ইরিভার্সিবল। ওকে, এই লাইনটা, হ্যাঁ। আচ্ছা, এই মোস্ট পেশেন্ট আর অ্যাসিমপ্টোমেটিক অ্যান্ড ডু নট রিকোয়ার অ্যান অপারেশন, আমরা বললাম কি বললাম, মোস্ট পেশেন্ট কিন্তু অ্যাসিমপ্টোমেটিক থাকে, ম্যাক্সিমাম পেশেন্টদের অপারেশনের দরকার হয় না। আমরা তো সবাইকে অপারেশন করি না, তাই না? তাহলে তো আমাদের হচ্ছে মানে কারোই থাইরয়েড গ্ল্যান্ড থাকতো না, যে ফুলে গেছে অত ফেলে দাও, আমরা তো সেরকম করি না, তো সবার ক্ষেত্রে দরকার হয় না, মোস্ট পেশেন্টদের ক্ষেত্রেই মানে দরকার হয় না। আচ্ছা, অপারেশন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে অপারেশনের দরকার হয়, এখন কাদের ক্ষেত্রে আমরা অপারেশন করব এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে তোমাদের, এটা লিখতে হবে। এটা তোমরা একদম লিখে নাও। আগে আমি একটু তোমাদেরকে বলি, তাহলে সুবিধা হবে। এরকম কোশ্চেনটা এরকম আসে হঠাৎ, ইন্ডিকেশন ফর অপারেশন ইন থাইরয়েড সোয়েলিং বা ইন্ডিকেশন অফ অপারেশন ইন মাল্টিলেটারাল গয়টার বা ইন গয়টার পেশেন্টের ক্ষেত্রে। যদি পেশেন্টের বয়সের একটা ফ্যাক্টর, যদি পেশেন্টের বয়স যদি 20 বছরের যদি কম হয় এবং 50 ইয়ার্সের যদি বেশি হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা অপারেশন লাগবে। এখন ফুলে গেছে বলে 20 বছরের নিচে অপারেশন করবো, ব্যাপারটা কিন্তু এমন না, বাট এটা একটা রিস্ক ফ্যাক্টরের কথা বলা আর কি, বাট আদার্স কিছু ফ্যাক্টর তো তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এজের ক্ষেত্রে আমরা বললাম লেস দ্যান 20 ইয়ার্স আর অ্যাবভ 50 ইয়ার্স। আচ্ছা, আর যদি মেইলের ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু মানে রিস্ক ফ্যাক্টর ফর থাইরয়েড ম্যালিগন্যান্সি, সেজন্য আমরা মেইলের ক্ষেত্রে আমরা মেইলদের যদি হয় তাহলে আমরা এটা সার্জারি আমাদের মাথায় থাকে। আর যদি হার্ট ফ্র্যাকচার হয়, হার্ট কনসিস্টেন্সি যদি হয়, তাহলে সেটা একটা অ্যান্ড ফিক্সড উইথ আন্ডারলাইং অ্যান্ড ওভারলাইং স্ট্রাকচারের সাথে যদি ফিক্সিটি হয় তাহলে সেটা, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পালসি যদি হয় তাহলে, আর পেশেন্টে যদি লিম্ফেডেনোপ্যাথি থাকে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর অপারেশন। আর এছাড়াও যদি সিস্টিক সোয়েলিং থাকে, মানে আমাদের যে সোয়েলিংটা হলো থাইরয়েড সোয়েলিং, ইট ইজ সিস্টিক, তুমি একবার সিস্টিক থেকে ফ্লুইড বের করে দিলা, আল্ট্রাসোনোকাইরেট একদম ছোট হয়ে গেল কিন্তু আবার রিকারেন্স করলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে রিকারেন্ট সিস্ট। যদি রিকারেন্ট সিস্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশন করতে হবে। এছাড়াও যদি তোমার টক্সিক অ্যাডেনোমা হয়, প্রেশার সিমটম যদি থাকে পেশেন্টের, যদি রেট্রোস্টেনাল এক্সটেনশন থাকে, পেশেন্টের যদি রেসপিরেটরি ডিফিকাল্টিস নিয়ে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশন করব। আর কসমেসিস মানে কসমেটিক পারপাসে, এখন তার ফুলে গেছে, এটা দেখতে ভালো দেখাচ্ছে না, সে তো হচ্ছে সাপোজ কোনো মানে তার হচ্ছে সৌন্দর্যটাই বেশি প্রিফারেন্স, তাতে তার ক্ষেত্রে আমি সার্জারি করে দেবো। এখন কিন্তু আমাদের মানে শুধু এখানে আমরা ইনসিশন মার্ক দিয়ে যে সার্জারি করতাম, এখন কিন্তু তা না, এখন কিন্তু অ্যান্ডোস্কোপিক্যালি হয়েছে থাইরয়েড সার্জারি, হ্যাঁ, সাবলেভিয়াল অ্যাপ্রোচ, মানে আমাদের ঠোঁটের নিচে একটা জাস্ট একটা ইনসিশন দিয়ে এখান দিয়ে ঢুকে দেন থাইরয়েড সার্জারি হচ্ছে এখন, এটা মানে লেটেস্ট, হ্যাঁ, বাংলাদেশেও হচ্ছে এখন। তাহলে আর হচ্ছে পেশেন্ট নিজে চাচ্ছে যে আমি এটা আসলে রাখতে চাচ্ছি না, আমার এখানে ফুলাটা আমার দেখতে ভালো লাগতেছে না বা আমার কাছে খুবই মানে খারাপ লাগতেছে বা আমি এটা রাখবো না, পেশেন্ট যদি চায় তাহলে সেটাও একটা ইন্ডিকেশন। তাহলে এগুলা কিন্তু হচ্ছে হঠাৎ ইন্ডিকেশনস অফ অপারেশন ইন থাইরয়েড সোয়েলিং। এই কোশ্চেন কিন্তু আমি পরের ক্লাসটা আমার হবে, মানে স্যার নিবে পরের ক্লাসটা, তারপরের ক্লাসটা আমরা এরকম অল্টারনেট ক্লাস হবে তোমার সাথে আমাদের, হ্যাঁ। তাহলে এই জন্য তাহলে আমরা পরের ক্লাসে কিন্তু আমি কিন্তু যখন আমার ক্লাস নিতে আসবো তখন আমরা কিন্তু এই পড়াগুলো জিজ্ঞেস করবো, ঠিক আছে? এটা আমি কিন্তু সব জিনিসগুলো ইম্পর্টেন্ট বলি না, বলি যে এগুলোই তুমি মনে রাখো, সবগুলোই মনে রাখো না, এটা সব তো তোমার দরকার হবে না, জাস্ট এটা কিন্তু তোমার অবশ্যই লাগবে, ঠিক আছে?
আচ্ছা, তাহলে তোমাদের পড়া থাকলো কি, গয়টার রিলেটেড যত কোশ্চেন আছে আজকে গিয়ে কোশ্চেন ব্যাংকটা খুলবা, কোশ্চেন ব্যাংকে খুলে রিটেনে দেখবা কি কি কোশ্চেন আছে গয়টার রিলেটেড, ওটা পড়ে ফেলবা। হ্যাঁ, গয়টার রিলেটেড কোশ্চেনগুলো পড়ে ফেলবা এটা। আচ্ছা, এখন থাইরয়েড গ্ল্যান্ডে কি কি অপারেশন হয়, জাস্ট আমরা ওটাই শেষ করে দিচ্ছি। থাইরয়েড গ্ল্যান্ডের কি কি অপারেশন হয়, অপারেশন যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ডে আমরা মানে আমাদের আগের বইগুলোতে অনেক টাইপের লেখা আছে, বাট তোমাদের ওই টাইপ দরকার নেই, তোমরা বলবা 2 টাইপের অপারেশন করি আমরা, একটা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি আর একটা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, আর কিছু বলার দরকার নেই। হেমিথাইরয়েডেক্টমি আর টোটাল, হেমি মানে কি অর্ধেক, তাই না? অর্ধেক, হেমি মিনস দেখা যায় যে আমরা রাইট লোব ফেললাম, না হয় লেফট লোব, তাহলে রাইট হেমিথাইরয়েডেক্টমি, লেফট হেমিথাইরয়েডেক্টমি। আর যদি আমরা পুরো থাইরয়েড গ্ল্যান্ডকে হোল থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দেই তাহলে হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডে অপারেশন কয় টাইপের হয়? 2 টাইপের। কি কি? হেমিথাইরয়েডেক্টমি আর টোটাল থাইরয়েডেক্টমি, 2 টাইপের অপারেশন হয়। ঠিক আছে? যদি কার্সিনোমা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি অপারেশন করব? টোটাল করে ফেলবো। টোটাল করার পরে যদি কোনো লিম্ফ নোড থাকে তাহলে আবার কি নেক ডিসেকশন লাগবে, এটা আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে দেখো, কিন্তু বইতে, আগের বই তো, এই বইগুলোতে দেখো অনেক টাইপের আছে, বাট এটা আসলে আমরা এখন এটা আমরা আসলে যে সার্জারি আমরা যেটা করি না, যেগুলো করে হয় না, তাহলে সেগুলোর নাম মনে রাখা আমাদের দরকার নেই। ঠিক আছে? তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের এটা কি অনেক বেশি ফাস্ট নাকি? না, ঠিক আছে, ঠিক আছে।